প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আজ আমরা কথা বলবো রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে। কেন আজকে আমরা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপে কথা বলবো সেটি হচ্ছে, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আজ থেকে তৃতীয় দফা রাজনৈতিক দলগুলোর সাথে মাননীয় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সাথে নানা রকম ইস্যু নিয়ে বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু আজকে আমাদের যে বিষয় সেটি ঠিক করেছি রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। এ বিষয়ে কথা বলবার জন্য অত্যন্ত উপযুক্ত একজন অতিথি আমাদের সাথে রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল রয়েছেন আমাদের সাথে। মিস্টার পাবেল, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা জানেন যে এই 6 সংস্কার কমিশনের দেশের সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে এবং এটি তৃতীয় সংলাপ। এবং এই সংলাপে বিএনপি, জামায়াতে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ মোট 8টি দল এবার আজকে এই সংলাপে অংশগ্রহণ করেছে। আসলে মূলত প্রধান যে দৃষ্টিটি, সেই দৃষ্টিটি ছিল বিএনপির দিকে। বিএনপি আসলে সেই সংলাপে কী কথা বলছে, তাদের প্রতিনিধিরা কী ধরনের সংস্কারের কথা বলছে, পরবর্তী নির্বাচন নিয়ে কী আলোচনা করে, সেটি কিন্তু মূলত দেশবাসীর যে দৃষ্টি, সেই দৃষ্টির দিকে ছিল। আমি মিস্টার পাবেল, একটা জায়গায় প্রথমে শুরু করতে চাই যে আলোচনার শুরুতেই কিন্তু যেটি বিএনপির পক্ষ থেকে সম্মানিত যিনি মহাসচিব, তিনি বলেছেন যে রোডম্যাপের কথা বলেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু বলেছেন নির্বাচন আয়োজন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা, অর্থাৎ যে রোডম্যাপে প্রত্যাশা করেছেন এবং মাননীয় উপদেষ্টাও কিন্তু একই কথা বলেছেন। এখন যে প্রশ্নটি হচ্ছে, বারবার কিন্তু আমরা দেখি যে বিশেষ করে বিএনপি বা জামায়াতে ইসলাম তারা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে থাকেন। এখন যৌক্তিক সময়টা আসলে কি, সেটি কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। সেটি কি 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস? তো আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা, যেটি প্রফেসর ডক্টর ইউনূস বললেন যে একটা নির্বাচনের পথরেখা দেওয়া, আপনার বিশ্লেষণ কি? জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার অগণিত দর্শক যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন, এখন শুনছেন বা পরে যারা শুনবেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। আপনি খুবই যৌক্তিক একটি কথা বলেছেন যে বিএনপি সবসময় নির্বাচনের একটা রোডম্যাপের কথা বলেছেন। আমাদের মহাসচিব মহোদয় তিনি যতবারই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, তখন তিনি এই কথাটি সামনে আনার চেষ্টা করেছেন। এবং আজকে একটি আশার কথাই বলবো যে যখন এই একই কথাটি প্রতিধ্বনিত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার মধ্য দিয়ে, যে তিনি বলেছেন যে নির্বাচন আয়োজনের ব্যাপারটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা। আসলে অনেকের কাছে কিন্তু এই কথাটা এইভাবে আসতে পারে যে নির্বাচনের ব্যাপারে বিএনপির বোধহয় খুব বেশি আগ্রহ রয়েছে, যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বোধহয় খুব বেশি অস্থির হয়ে গেছে, সেজন্যই বোধহয় তারা এই কথাটি বলছে। এই ব্যাপারটা কিন্তু এরকমভাবে দেখা বোধহয় ঠিক হবে না। কারণ যে আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে, যে নির্বাচন কিন্তু আমাদের এই কারণে প্রয়োজন নয় যে শুধুমাত্র একটা নির্বাচিত দলকে একটা নির্বাচনের মধ্যে তাকে ক্ষমতায়ন করে দেওয়া, এটা কিন্তু মূল কথা নয়। মূল কথাটা হচ্ছে কি, আমাদের দেখতে হবে যে নির্বাচন বিলম্বিত হলে যে ঝুঁকিগুলো তৈরি করব আমরা, সেটি কিন্তু নির্বাচন অনুষ্ঠানকে সময় মতো আয়োজন করার ক্ষেত্রে প্রধান যুক্তি। এটি কিন্তু কাউকে ক্ষমতায় আনবার জন্য নয়। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে যখনই একটা অনির্বাচিত সরকারের মেয়াদ যখন লম্বা হয়ে যায়, তখন তার পক্ষে কিন্তু বেশ কিছু জায়গাতে স্বাভাবিক নিয়ন্ত্রণটি রাখা সম্ভব হয় না। কারণ আপনি দেখবেন যে একজন নির্বাচিত সরকারের যেমন একটা রাষ্ট্র কাঠামোর সবগুলো জায়গাতে তাদের প্রতিনিধিত্ব থাকে। তারা জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে সবগুলো জায়গাতে তাদের প্রতিনিধিত্বরা থাকার সূত্রে যেটা হয় কি, তাদের জবাবদিহিতার একটা জায়গা নিশ্চিত হয়। এবং সেটা একটা রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করবার জন্য, রাষ্ট্রকে ঠিক রাস্তায় রাখবার জন্য এই জবাবদিহিতা কিন্তু খুবই এসেনশিয়াল। এটা শুধু মাত্র কোনো একটা দলকে ক্ষমতায় এনে দেওয়ার জন্য কিন্তু নয় এটা। আর এই কথাটি যখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন তার উপলব্ধি থেকে এই কথাটি বলেছেন যে এটি তার প্রধান এজেন্ডা, সেটার মধ্যে দিয়ে কিন্তু তিনি এই বাস্তবতাটাকেই মেনে নিয়েছেন যে নির্বাচন করাটা শুধুমাত্র একটা দলকে নয়, একটা রাষ্ট্রের যে কাঠামোগত যে অস্তিত্ব সেটাকে সুসংহত করে রাখাটার জন্য কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবং যে যৌক্তিক সময়ের কথাটা যেটা আছে, যৌক্তিক সময়ের মধ্যে কিন্তু দেখবেন যে কতগুলো এলিমেন্ট এখানে আছে। যৌক্তিক সময় কথাটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত। কারণ হলো যে এই যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে কিন্তু এই কী যুক্তির কারণে এই যৌক্তিক সময়ের কথাটি আমরা বলছি, সেটা বলার কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়। যেমন আমরা জানি যে নির্বাচন কমিশন আর নেই, তো নির্বাচন কমিশন একটা জাতীয় নির্বাচন করবার জন্য এসেনশিয়াল জিনিস, এটা করতেই হবে। এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন এতদিন তৈরি হতো, সেই পদ্ধতি ছিল ভীষণ রকম ত্রুটিযুক্ত। এবং এখানে ঠিক জনমনের কিংবা যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক যে সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিতে চান, তাদের
যে একটা আমরা যেটাকে বলি যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যে প্রেক্ষাপট তৈরি হতে হয় সেটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ ছিল না। সুতরাং এই জায়গাতে কাজ করা দরকার, অর্থাৎ বিতর্কিত নন, সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেন এবং যার বিচারবোধ রয়েছে তিনি এই নির্বাচন কমিশন তারাই গঠন করবেন এবং তারা নির্বাচনটি পরিচালনা করবেন এবং সুষ্ঠুভাবে করতে পারবেন। এই আস্থার জায়গাটি প্রতিষ্ঠিত করাটা কিন্তু প্রথম অগ্রাধিকারের মধ্যে যদি প্রথমের দিকে যদি যাই আমরা, সেই জায়গাতে কিন্তু একটা কাজ করার দরকার রয়েছে। আর কতগুলো যদি খেয়াল করবেন যে বিগত নির্বাচন কমিশন কিন্তু তাদের নিজেদেরই ক্ষমতা কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছিল। তারা কোনো একটা সংসদীয় এলাকার নির্বাচন বাতিল করার ক্ষমতা তারা নিজেরা ছেড়ে দিয়ে বলেছে না, শুধুমাত্র কেন্দ্রের নির্বাচনকে তারা বাতিল করতে পারবে, এর বেশি তারা কিছু করবে না। এবং অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলো একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য প্রয়োজন, শুধুমাত্র নির্বাচনী কেন্দ্রকে পাহারা দেওয়া সেটি নয়, জনগণের মধ্যে এই আস্থাটুকু তৈরি করাটা অত্যাবশ্যক একটা কারণ ছিল, প্রয়োজন ছিল যে একজন মানুষ যেন সে বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে তিনি নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ভোট দিয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন এবং ভোটের ফলাফলের কারণে তিনি কোনো নিগৃহীত হওয়ার মতন কোনো কিছু মুখোমুখি হবেন না। নিশ্চয়ই আপনার কাছে এই বিশ্ব নির্বাচনে বেশ অনেক বিশ্লেষণ আছে, কিন্তু একটা বিষয় কিন্তু একটু স্পষ্ট হওয়া দরকার। আপনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন এবং আপনারা বিএনপির যে 31 দফা বলি বা অন্য অন্য যে কর্মকাণ্ডগুলো বলি সেগুলো জনগণের কাছে কীভাবে আরও বেশি মাস পিপলের কাছে পৌঁছে দেওয়া যায়, জনপ্রিয় করা যায়, কথাগুলো পৌঁছানো যায়, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো মন্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, কিন্তু ওই যৌক্তিক সময়টা আসলে কতখানি হওয়া দরকার বলে মনে করেন? এই যে সংস্কারের কথা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু সময়টার কোনো নির্ধারণ করবার কোনো সুযোগ আছে? একটা ব্যাপার হয় কি, যখন কোনো একটা রাজনৈতিক দল যখন কোনো একটা স্পেসিফিক টাইম বলে ফেলে আর কি, তখন তার ভেতর থেকে কিন্তু মানুষ একটা আগ্রহ তৈরি করবার কারণ খুঁজবার চেষ্টা করে, বোধহয় এই সময়ের মধ্যে দিতে হবে, একটা অব্লিগেশন তৈরি করে। আমরা যেহেতু প্রথম দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এই সরকারকে আমরা সমর্থন করতে চাই, সহযোগিতা করতে চাই, সফল দেখতে চাই, তাদের ব্যর্থতাকে আমরা কোনোভাবে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আমার দেশ অত বড় একটা ঝুঁকি নিতে চাইবে না যে সরকার ব্যর্থ হয়েছে, সেজন্য আমরা কিন্তু কোনো প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই না। আমরা সতর্কতার সাথে আমরা তাদেরকে এই পরামর্শের মধ্যে রাখতে চাই যে কী কারণে নির্বাচনটা খুব তাড়াতাড়ি দেওয়া দরকার বা যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া দরকার। এবং সেখানে আরও কয়েকটা বিষয় রয়েছে যে সেই জায়গাগুলোতে যদি আমরা হাত না দিই তাহলে কিন্তু এই যৌক্তিক সময়ের যৌক্তিকতা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবো না। যেমন ধরুন আপনার যদি জেলা পর্যায়ে দেখবেন, খেয়াল করে যে জেলা প্রশাসকরা হন রিটার্নিং অফিসার, কিন্তু এই রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসকদের কিন্তু ইতিমধ্যে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এর ভিতরে 51 জন যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা আগের সরকারের করা ফিট লিস্টের জেলা প্রশাসক। তো আপনারা খুব ভালো করে জানেন যে একজন জেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে ফিট লিস্ট তৈরি করবার সময় তার পুষ্টি ঠিকুজি এমনভাবে চেক করা হয়েছে তার ভেতরে কোন ভাবধারার মানুষ হলে তাকে নেওয়া হবে বা তার প্রতি দলীয় আনুগত্য কতটুকু আছে, তার ভেতরে 14 গোষ্ঠীর ভেতরে বিপরীত ধারার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, এগুলো 100 রকমের পরীক্ষার পরে কিন্তু একজন জেলা প্রশাসকের ফিট লিস্টে তার নাম তালিকাভুক্ত হয়। তাহলে এইরকম একজন জেলা প্রশাসক যদি জেলা পর্যায়ে থাকেন, যারা পূর্বতন সরকারের যে ফিট লিস্ট সেখান থেকে তারা নির্বাচিত হচ্ছেন বা তাদেরকে ওই জায়গায় মনোনীত করা হচ্ছে, সেটি কিন্তু প্রশ্নের জন্ম দেবে। সেই জায়গায় আস্থার একটা বিরাট বড় একটা প্রশ্ন রয়েছে যে সেরকম ব্যক্তি যদি একজন রিটার্নিং অফিসার হন, তার অধীনে যে কয়টা নির্বাচনী এলাকা থাকবে সেখানকার নির্বাচনী ফলাফলের উপর তার প্রভাব পড়বে কিনা, এটাও কিন্তু সতর্কতার সাথে দেখতে হবে। ফলে এই জায়গাগুলোতে কাজ করার জন্য যেটুকু সময় দরকার, হ্যাঁ, এবং সেই সময়টাই যৌক্তিক সময়, এবং সেই জায়গাতে জনমনের সাথে আস্থা রাখতে পারে, অথবা একজন রাজনৈতিক দলরা মনে করতে পারেন যে এই জেলা প্রশাসক পক্ষপাতদুষ্ট হবেন না এবং রিটার্নিং অফিসার হিসেবে তার প্রতি নির্বাচন কমিশনের অর্পিত দায়িত্বটি তিনি যথাযথভাবে পালন করতে পারবেন। সেই নিশ্চয়তা পাওয়ার জন্য যতটুকু সময় দরকার সেটাই যৌক্তিক সময়। আপনি যেহেতু নির্বাচনের কথা নিয়ে আমরা আছি, আমরা অন্য প্রসঙ্গ নিয়ে আসবো, আপনাদের 31 দফা নিয়ে আসবো। আপনারা আমরা সকলে দেশবাসী কিন্তু দেখেছেন, যারা বিশ্বাস করেন সেই লোকদের উদ্দেশ্যেই বলছি, যারা বিশ্বাস করে না তাদেরকে তখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, যে দিনের ভোট যে রাতে হয়ে গেল। আমরা শতভাগ ভোট পাবার ইতিহাস আমার কাছে মনে হয় পৃথিবীর কোথাও আমরা দেখিনি। বাংলাদেশে এমনও ঘটনা ঘটেছে, মৃত মানুষ এসেও ভোট দিয়েছে। আমার মনে আছে নবাবগঞ্জের একটি জায়গার মধ্যে আমরা দেখেছি যমুনা টেলিভিশনে যে শিশু বাচ্চারা গিয়ে ভোট দিচ্ছে। আবার অন্যদিকে দেখেছি যে লাইনের মধ্যে দাঁড়িয়ে একই লোক ঘুরে 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 বারবার ভোট দিচ্ছে। এই যে বাংলাদেশে ভোট নিয়ে একটা নাটকীয়তা ছিল, আমি আবার একটু উল্লেখ করতে চাই, আপনাকে স্মরণ করতে চাই, আপনার সবই মনে আছে, তবু আমি দর্শকদেরকে স্মরণ করে দিতে চাই। সেটি হচ্ছে যে আমরা জাস্ট ইমিডিয়েট পাস যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সর্বশেষ নির্বাচনে তিনি বললেন 20-22% ভোট পড়লেন। হঠাৎ কানে কানে কেউ একজন বললো উনি
উনি বলে 42% ভোট পেলেন। প্রশ্নের উত্তরে তিনি বললেন, আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, সে কারণে আমি বুঝতে পারিনি। এই যে ভোট নিয়ে যে একটা মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, আজকে 10, 12, 15 বছর অনেকে ভোট দিতে পারছে না, পারেনি, আগামী নির্বাচন কি সেরকম যদি হয় তাহলে কিভাবে আপনারা সেটা বিশ্লেষণ করবেন? একটা জিনিস খেয়াল করবেন যে বিগত বলতে গেলে 17 বছর ধরে বিএনপি যে আন্দোলনটি করেছে মূলত সে কিন্তু তার রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে চায়, এই কথা কিন্তু কখনোই বলেনি। বলেছে যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করাটাই হলো আমাদের রাজনৈতিক এই মুহূর্তে দাবির প্রধান দাবি। অর্থাৎ আমার ভোট আমি দেবো, সেই অধিকারটিকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি কথা বলেছে। এই কথা কখনোই বলেনি যে আমাকে ভোট দিতে হবে, সেই জন্যই আমি আন্দোলন করছি, এই কথা কিন্তু একবারও বলেনি। অর্থাৎ জনগণের ভোটের অধিকার যেটি হারিয়ে গিয়েছে, সেই হারিয়ে যাওয়া ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি আন্দোলনগুলো করেছে। এবং আপনি যে কথাগুলো বললেন সেই ব্যাপারগুলো পৌনঃপুনিকভাবে বারবার ঘটছিল বলেই কিন্তু আমরা দেখেছি, 14তে দেখেছি, আমরা 18তে দেখেছি, আমরা 24-এ দেখলাম। আমরা প্রত্যেকবারই কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি যে একবার এক একটা করে মডেল সামনে আনা হয়েছে। সেই মডেলের মধ্যে দিয়ে ভোটের নামে একটা যাচ্ছেতাই করা হয়েছে। নির্বাচন কমিশনের জায়গাতে কিছু ব্যক্তিগুলোকে, ব্যক্তিত্বহীন কিছু লোকজনের একটা সমাবেশ করানো হয়েছিল, যারা 22%কে 42%ও বলেন যেরকম, এবং তাদের নিজেরা আবার অনেক সময় বলে যে পরবর্তী ভোটটা রাতের বেলা হবে না, সেটা নিশ্চিত আমরা করতে চাই। অর্থাৎ তাদের ভেতরকার যে কথাবার্তা, যে অসংলগ্নতা ছিল এবং তারা যে ওই দায়িত্ব পালনের জন্য যে উপযুক্ত ব্যক্তি ছিল না, দেশের একটা অতি সাধারণ মানুষ কিন্তু সেই সত্যটা বুঝে গেছে। তো ফলে ওই বিষয়টি যদি হয় তাহলে এত হাজার হাজার মানুষের প্রাণ দেওয়া কেন? তাদের প্রাণ দেওয়ার যৌক্তিকতা বা তাদের সেই উৎসর্গ করবার জায়গাটাকে যদি আমরা সম্মানিত করতে চাই, মহিমান্বিত করতে চাই, তাহলে আগামী যতগুলো নির্বাচন বাংলাদেশে হবে সেই নির্বাচনকে প্রশ্নহীন রাখবার জন্য যা কিছু করা দরকার সেই কাজ করবার ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান এই কথাটি বারবার তার বিভিন্ন বক্তৃতাতে একই কথা বলেছেন যে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি, আমাকে ভোট দিতে হবে সেজন্য নয়। তো এই ব্যাপারটি আপনি যেরকম করে বললেন যে ইতিপূর্বে নির্বাচনের নামে যে সমস্ত প্রহসন হয়েছিল সেটি নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে কেউ দেখতে চাইবে না, আমরা তো নই। নিশ্চয়ই আমরা সেটাই প্রত্যাশা করি। কারণ এ কথাগুলি বারবার কেন মনে করে দিতে হচ্ছে যে সর্বশেষ যেটা আমি আর ডামির নির্বাচন হয়ে গেল, যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে পারলেন না, সে 28শে অক্টোবরের কথা আমাদের মনে আছে। কিভাবে আপনাদের নয়াপল্টন কার্যালয়ে বোমা টোমা রেখে আপনাদের সকল নেতাকর্মীদেরকে নির্বাচনের থেকে বাইরে রাখা হলো, এবং একই সাথে মনে আছে সাবেক একজন কৃষিমন্ত্রী তিনি বলেছিলেন তারা যদি নির্বাচনে আসতো তাহলে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হতো। সুতরাং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আপনারা নিশ্চয়ই সে ধরনের আশাবাদ ব্যক্ত করছেন। আমি আরেকটা বিষয় একটু আসতে চাই। আপনারা বিগত নির্বাচনগুলিতে 2-1বার নির্বাচন করেছেন, 4-5-6টি সিট পেয়েছেন, আবার অনেক সময় নির্বাচন করেননি, নির্বাচন বর্জন করেছেন। কিন্তু এবার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিশেষ করে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বা 14 দলের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে তাদের তো সাবেক প্রধানমন্ত্রী, 14 দলের জোটের যিনি প্রধান তিনি তো ভারতে পালিয়ে গেলেন, তার বোন সেখানে চলে গেলেন, এবং সজীবাজের জয় সাহেব তিনি আমেরিকা অবস্থান করছেন, তার কন্যাও কিন্তু দেশে নেই, এবং দেশের প্রধান নেতৃস্থানীয় যে আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ দেশে বিদেশে আছে, আরামে এসে হয়তো বিদেশে অবস্থান করছে। তো সে অবস্থায় যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে বা করতে না পারে, তাহলে এই নির্বাচন কি কোনো কারণে পূর্বের নির্বাচনের মতো কোনো কারণে প্রশ্ন করবার মতো কোনো জায়গা তৈরি হবে কিনা? আপনি দেখবেন আমরা কিন্তু এই কথাটিকে কিন্তু একটু পপুলার করবার চেষ্টা করছে, কেউ দেখবে কোনো অংশ থেকে এই কথাগুলো ওঠে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যে নির্বাচনগুলোতে যাইনি বা যে নির্বাচনের অংশগ্রহণ করবার মধ্যে দিয়ে জাতিকে বুঝিয়েছি এটা প্রহসনের নির্বাচন, সেটা ছিল কিন্তু একটা দলীয় সরকারের অধীনে কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবং সেই জায়গাতে প্রশ্নবিদ্ধ হওয়ার মতন যে সমস্ত কারণ আছে সেটা শুধু আমরা কেন, বাংলাদেশের সংবাদপত্র জগতের সাথে আপনারা যারা সংশ্লিষ্ট আছেন তারা এবং বিশ্ব পর্যায়ে যারা নির্বাচনকে পর্যবেক্ষণ করেন তারা প্রত্যেকেই দেখেছে যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে গত 3টি নির্বাচনে। কিন্তু এইবারের প্রেক্ষাপটটা আলাদা, এবারে তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই। এইবারে যারা নির্বাচন পরিচালনা করবেন সেই সরকারের কোনো অংশীদারিত্বেও তো বিএনপি নেই। তো ফলে একটা সামগ্রিকভাবে একটা নিরপেক্ষ কাঠামোর মধ্যে দিয়ে এই নির্বাচনটি হবে, এটা জনমানুষের প্রত্যাশা। এবং যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে পাঠানো হয়েছে তাকে পাঠিয়েছে দেশের মানুষ। এখানে কিন্তু কোনো বিভাজন ছিল না, কোনো একটা দল কিন্তু তাদেরকে পাঠায়নি। ফলে তাদের ভেতরে কোনো দলীয় পক্ষপাতিত্বের মনোবৃত্তি আছে এরকম তো কোনো বিশ্বাস আমাদেরও যেমন নেই, দেশের মানুষও করে না। ফলে এরকম একটা নিরপেক্ষ বাতাবরণের একটা নির্বাচনে
কোনো দলের অংশগ্রহণ না করার যে যুক্তি আপনি বলছেন যে তারা যদি কেউ না আসে, তাহলে এটা বলতে হবে যে একটা পরাজিত শক্তির বর্তমানে তাদের মুখ রক্ষা করবার যে সর্বশেষ সুযোগ, সেটা তাদের অপকর্মের জন্য তারা নিজেরাই হারিয়েছে। সেখানে এই জায়গায় জনগণকে কিংবা অন্য একটা দলকে প্রশ্নের মুখে দাঁড় করাবেন যে তারা নির্বাচনে আসতে পারেনি বলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাহলে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং একটি নিরপেক্ষ সরকারের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কারো অংশগ্রহণ করা বা না করাকে কিন্তু আমরা যদি একই মাপকাঠিতে মাপতে চাই, তাহলে সেটি কিন্তু অন্যায় করা হবে। নিশ্চয়ই। আমরা আবারও আওয়ামী লীগ প্রসঙ্গেই আসতে চাই। আমরা যেটা দেখেছি প্রায় 1500-1600 কিন্তু এখনও পর্যন্ত প্রতিদিনই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা দেখেছি যে বুলেট বিদ্ধ হয়ে আবার বৃদ্ধ বনিতা কেউ বাদ নেই। শিশু মারা গিয়েছে, শ্রমিক মারা গিয়েছে, মুদি দোকানদার মারা গিয়েছে, ব্যাংকার মারা গিয়েছে, ছাত্র মারা গিয়েছে। এই যে গণহত্যা যেটি হয়ে গেল, সেই গণহত্যার দায় কিন্তু আজকে যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন, যারা প্রধান ছিলেন, তাদের কেউ কিন্তু এড়াতে পারবে না। সেটি কিন্তু দেশের মানুষই বলছেন। এমনকি যারা আওয়ামী লীগের সমর্থন করে তাদের মধ্যেও কিন্তু কেউ এখন আর অস্বীকার করতে চায় না যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই নেতৃত্বের যে সরাসরি যোগাযোগ ছিল না, সেটা নয়। তো এদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত তো এই যে বিদেহী আত্মার কথা বলছি, শহীদদের কথা বলছি, তাদের আত্মা শান্তি পাবে না, তাদের রক্তের ঋণ শোধ করা সম্ভব হবে না। তো সেটিকে কোন প্রক্রিয়া কীভাবে করা সম্ভব হবে? দেখুন, আপনি খুবই একটা যৌক্তিক প্রশ্ন করেছেন। এটি আমাদের দলের অবস্থান থেকে কিন্তু প্রশ্নটা এরকম। দেখেন, আপনি যদি কখনো এরকম একটা অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার ব্যবস্থাপনা যখন আসে এবং এই অভ্যুত্থানকে সৃষ্টি করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য, এটাকে সফল করবার জন্য যাদের আত্মত্যাগ আছে, তাদের প্রতি সম্মান দেখানোটা ছিল প্রথম অগ্রাধিকার। এবং তাদের ভেতরে এখনও যারা চিকিৎসাধীন আছে, তাদেরও সঠিক চিকিৎসার ব্যবস্থা করাটাও কিন্তু আরেকটা দ্বিতীয় অগ্রাধিকারের মধ্যে কিন্তু যাওয়া উচিত ছিল। তো এখন যারা আছেন, আমি মনে করি যে তারা হয়তো এখান থেকে বিচ্যুত হয়েছেন, সে কথা বলবো না, কিন্তু প্রায়োরিটাইজ করবার জন্য অগ্রাধিকার নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো কারণে সেই জায়গাটি একটু যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, তাহলে আমি তাদেরকে এই পরামর্শ দিতে চাই, আহ্বান জানাতে চাই যে তারা যেন এই জায়গাটাতে আবার একটু ফিরে আসেন। যে যাদের অবদানের জন্য, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে দেশ মুক্ত হয়েছে স্বৈরাচারের হাত থেকে, দেশের মানুষের ভেতরে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে অনুভব সেটি তৈরি হয়েছে, এটাকে সফল করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, প্রাণ দিয়েছেন, তাদের প্রতি যথাযথ মর্যাদা এবং তাদের মর্যাদার প্রতি সুসম্মান রাখবার জন্য যা কিছু করা দরকার, এটি যেন অগ্রাধিকারের মধ্যে আসে, এটা আমার মনে হচ্ছে তাদের চিন্তা করা দরকার। এবং আমরা আশা করি সেটা তারা করবেন। এবং এক্ষেত্রে পরবর্তী পর্যায়েও যারা আসবেন, তারা যেন সেই সম্মানের জায়গাটুকুতে তাদের অবদানটাকে যেন মর্যাদাময় করতে পারেন, মহিমান্বিত করতে পারেন, সেটাও যেন তাদের কর্মসূচির মধ্যে থাকে, সেটাও আমি আশা করব। মানে ধারাবাহিকতা যাতে রক্ষা করার জন্য এই প্রশ্নটা আমার একেবারেই আমার মনে পড়ছে এবং এটা কতখানি যৌক্তিক, আমি নিশ্চয়ই কোনো বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কোনো ইঙ্গিত নয়। আমরা 5ই আগস্টের পরবর্তীতে 5ই আগস্ট আমরা দেখেছি অনেক নেতারা দেশে আছেন এবং 4 তারিখও আমরা দেখেছি অনেকে বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন। কিন্তু 5ই আগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি বড় বড় নেতৃস্থানীয় নেতারা দেশে নাই। তারা কেউ পার্শ্ববর্তী দেশে আছেন, কেউ ইউরোপ আমেরিকা আছেন। এদিকে আপনি মনে করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোথাও কোনো দুর্বলতা ছিল কিনা, যে এই লোকগুলো কিভাবে এত অন্যায় করার পর দেশ থেকে চলে গেল? দেখেন, এই জায়গাটার ভেতরে বেশ কিছু প্রশ্নের তো মানুষের মধ্যে আছে। মানুষ সবসময় প্রত্যাশা করে যে অপরাধীকে তারা সামনে দেখতে চায়, যে তারা বিচারের আওতায় এসছে, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে এবং জনমানুষ যে জায়গাতে তাদের দ্বারা নির্যাতিত হয়েছে, কষ্ট পেয়েছে, 15 বা 17 বছর ধরে যারা তাদের সব কিছু হারিয়েছে, প্রিয়জনকে হারিয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, লেখাপড়া হারিয়েছে, চাকরি হারিয়েছে, তাদের অস্তিত্বকে বিলীন করেছে, বাক স্বাধীনতাকে হারিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বলার স্বাধীনতাকে হারিয়েছে, ফেসবুকে একটা লাইক দেওয়ার কারণে নির্যাতিত জীবনযাপন করেছে, একটা কার্টুন আঁকার জন্য মৃত্যুকে বরণ করে নিয়েছে। এই সব কিছুর একটা বিচার, প্রকাশ্য বিচার এবং একটা দৃশ্যমান বিচার কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল। সেই জায়গাতে আমি বলবো যে হ্যাঁ, অনেক বড় একটা ঘাটতি তো রয়েছে, এই জায়গাতে প্রশ্নবিদ্ধ হওয়ার মতো একটা বিরাট বড় জায়গা রয়েছে। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন, তারা হয়তো এই যুক্তিটা দেখাবার চেষ্টা করেছে সেই সময় তো আমরা মাঠে ছিলাম না থাকার ভালো তো একটা, সেটাও তো একটা যুক্তি দাবি ইয়ের মধ্যে আসতে হবে, সেটাও বিচারের আওতায় আসতে হবে। কেন তাদের অবস্থানটা এরকম হয়ে গেল যে যাদের দেশের মানুষের নিরাপত্তা বিধান করবার কথা, তারাই নিরাপত্তাহীন হয়ে পড়লেন, তাদেরকে সাধারণ মানুষ পাহারা দিয়ে থানা পাহারা দিল, এটি তো প্রত্যাশিত ছিল না। ফলে আবার এমনি আমরা শুনলাম যে
তাদের ভেতরে প্রায় 6 শতাধিক মানুষ একটা সময় একটা প্রকাশ্য ঘোষণার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে সেনাবাহিনীর আন্তঃবিভাগের জনসংযোগের পক্ষ থেকে একটা তথ্য দিয়ে জানানো হয়েছিল যে তারা তাদের হেফাজতে রয়েছেন এবং তাদের ভেতর থেকে 600 জনের মতো চলে গেছে এবং আরও 20 জন বা এরকম সংখ্যার কথা বলা হয়েছিল যে তারা আছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো কি যে এই ব্যক্তিগুলো কারা এটা কিন্তু মানুষ আজও জানে না। তো ফলে আমার মনে হয় যে স্বচ্ছতার খাতিরে এই তথ্যটি জানানো দরকার এবং আমরা যতটুকু জানি যে ইমিগ্রেশনের যে বৈধ পথ দিয়ে দেশ ত্যাগ করবার যে সর্বসাধারণের জন্য যে প্রচলিত নিয়ম আছে এটা দিয়ে তারা কেউ গেছেন বলে আমাদের মনে হয় না। তার ফলে যখন তারা যদি তা না গিয়ে থাকেন তাহলে অবৈধ পথ কোনটা সেটা আমরা সবাই জানি। আমাদের স্থলভাগের যে সীমানার সাথে জড়িয়ে আছে ভারত, সেই জায়গাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে সীমান্ত পাহাড়ের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, সীমান্ত এলাকাতে যারা আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট ছিল, এমনকি তাদেরকে যারা প্যাট্রোনাইজ করে ওই পর্যন্ত জায়গাগুলোতে যারা তাদেরকে নিয়ে গিয়েছে, এই বিষয়গুলো বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে খুঁজে বার করা যে খুব একটা কঠিন কাজ এটা নয়। আমার মনে হয় যে এই জায়গাতে ব্যাপক একটা গাফিলতি রয়েছে। মানুষ কিন্তু এই গাফিলতিটাকে খুব সন্দেহের চোখে দেখে এবং মানুষ তার প্রত্যাশায় একটা বিরাট জায়গায় একাতে বঞ্চিত হয়েছে যে যাদেরকে তারা বিচারের কাঠগড়ায় দেখতে চেয়েছিল তারা সে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। একটা জায়গায় একটু আসতে চাই, আজকে সংলাপের কিন্তু আরেকটা বড় বিষয় ছিল, সেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনার দাবি তিনি জানিয়েছেন। তো এই প্রেক্ষাপটটাকে আপনারা কীভাবে দেখেন? খায়রুল হক অনেক আলোচিত একজন ব্যক্তি। আমি যেহেতু সঞ্চালনা করি, আমি সমালোচক ব্যক্তি বলতে চাই না, যেহেতু আমার মধ্যে হয়তোবা সেই বক্তব্য দেওয়া ঠিক হবে না, কিন্তু তিনি কি সমালোচক কিনা, আলোচিত ব্যক্তিত্ব কিনা, কী কারণের জন্য খায়রুল হককে বিচার আওতায় আনাবার জন্য মির্জা ফখরুল দাবি করেছেন? দেখুন, আমরা সবাই কিন্তু জানি যে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবার জন্য সরকার আদালতের কাঁধে ভর করেছিল এবং সেই জায়গাতে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব সেই কাজটাকে কীভাবে সহায়তা করেছিলেন এ নিয়ে বহু আলোচনা হয়েছে, চর্চা হয়েছে। আমি সেই কথাগুলোতে ওইভাবে আবার যেতে চাই না, শুধু এইটুকু বলি যে আদালতের বন্ধু হিসেবে যাদেরকে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল সে সময়, তাদের মধ্যে একজন বাদ দিয়ে বাকি সবাই বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে এখনও পর্যন্ত রাখা দরকার, কারণ এরকম পরিবেশ তৈরি হয়নি যে এমন আস্থাটা হবে যে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। সেই বিবেচনাতে দেশের মানুষেরও প্রত্যাশা ছিল, তারা কেউ কিন্তু এই পরিবর্তনটা করতে বলেনি, সংবিধান থেকে এটা বাদ দিতেও বলেনি। কিন্তু একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল যে অনেক দিন ধরে ক্ষমতায় থাকতে গেলে এই ব্যবস্থার মধ্যে যেতেই হবে, যে অর্থাৎ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করতে হবে। সেই কাজে খায়রুল হক সাহেব সহায়তা করেছিলেন। উনি 2 রকম রায় দিয়েছিলেন, আপনারা জানেন। যে যিনি সংক্ষিপ্ত রায়ের ভেতরে উনি বলেছিলেন যে পরপর 2টি নির্বাচন করবার জন্য যে অবজারভেশন সেটা উনি রেখেছিলেন তার সংক্ষিপ্ত রায়ের মধ্যে। আবার যখন বিস্তারিত রায়, যেটা উনি তার অবসরে যাওয়ার অনেক দিন পরে এসে পূর্ণাঙ্গ রায়টি দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি আবার বিতর্কিতভাবে সেই অংশটুকু কিন্তু পুনরায় উনি মার্জনা করেছিলেন এবং সেটাতে নতুন করে একটা জিনিস সেখানে সংযুক্ত করা হয়েছিল। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, উনি কিন্তু এত বেশি এই কাজের জন্য পুরস্কৃত হয়েছেন যে আপনারা জানেন যে উনি আইন কমিশনের সর্বোচ্চ পদে বলতে গেলে আজীবন একটা পদ নিয়ে থাকার মতো অবস্থায় উনি চলে গেছেন। তাহলে যেটা বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি যে একজন, এবং সেটাও কিন্তু প্রধান বিচারপতি সমপর্যায়ের একটা পদ, অর্থাৎ এই সরকার তাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবার জন্য ওই রায়টা দেওয়ার জন্য তাকে পুরস্কৃত যেমন করেছে এবং সেই পুরস্কারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ওনাকে নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদে আসীন করে রেখেছে। এবং এটা মানুষের সবারই কিন্তু একটা যে এই যে হাজার হাজার মানুষের প্রাণহানি, হাজার হাজার মানুষের কারাবরণ করা, নির্যাতিত হওয়া, স্কুল কলেজের ছেলে মেয়েদের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের শিক্ষা জীবন ধ্বংস করা, এগুলো সবগুলোর জন্য কি আপনি এই ঘটনাকে তাকে দায়ী করতে পারবো না আমরা? দেশের মানুষের পারসেপশন তো এটাই যে সেই সময় যদি আইন বা তথাকথিত বিচার ব্যবস্থা যদি সেই শেখ হাসিনার সেই প্রত্যাশাকে যদি উনি অবজ্ঞা করতে পারতেন একজন সত্যিকারের বিচারপতি হিসাবে, দেশের মানুষ তাকে সম্মানের সঙ্গে সারা জীবন স্মরণ করতো। কিন্তু তা না করে উনি ইতিহাসে কলঙ্কিত হওয়ার রাস্তাটি বেছে নিয়েছিলেন। ফলে বিচারের আওতায় তো অবশ্যই তারা আসা উচিত। বিচারের আওতায় তারা যদি কোনো কারণে যদি তাকে নাও যদি কোনো কারণে আনেন, জনতার আদালতের বিচারে কিন্তু উনি অনেক আগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং ওনার জীবনের সম্মানের যেটুকু প্রাপ্তি যদি কিছু থেকে থাকে তাহলে শুধুমাত্র এই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করার জন্য উনি যে
অপকর্মের দায়টি তার উপর চেপেছে, এটার জন্য তার সারা জীবনের সমস্ত প্রাপ্তি কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। না, সেক্ষেত্রে আপনি বলছিলেন বিচারের ব্যবস্থা করা হতে পারে কি না হতে পারে, কিন্তু জনগণের আদালতে তার নিশ্চয়ই সেই বিচার নিশ্চয়ই জনগণ তার নিজস্ব গতিতেই করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিষয়টা তো একটু জানবার বিষয় আছে যে বিচারপতি খায়রুল হক কী কারণের জন্য প্রথমে একটা সংক্ষিপ্ত রায় লিখলেন, পরবর্তীতে আবার এরকম একটা রায় লিখলেন, সংসদের উপরে দিয়ে দিলেন, সেটি তো জানবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বলি বা পরবর্তী সরকার আছে, তাতে তো সে রাইট আছে। তা না জানলে তো এই বিষয়টি ইতিহাসের কালো অধ্যায় হিসেবে থেকে যাবে। অবশ্যই। তো আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ওই প্রক্রিয়ার সাথে অন্য আর যারা সংশ্লিষ্ট ছিল, বিচারপতি খায়রুল হকের সাথে আর যে সমস্ত বিচারপতি এই পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর করেছেন, তারাও কিন্তু এই একই অপরাধের জন্য অপরাধী হতে হবে তাদেরকে। এবং এই সরকার যদি সেই প্রক্রিয়াটি শুরু করে, তাহলে আমার মনে হয় উনি জনগণের প্রত্যাশাকে তারা সম্মান করছে, এবং সেই ধারাবাহিকতা যদি পরবর্তী নির্বাচিত সরকার যদি তাদেরকে পরিপূর্ণভাবে একটা স্বচ্ছতার ভেতর দিয়ে যদি মানুষের কাছে আনতে পারে এই সত্যতা যে তিনি কেন এটা করেছিলেন, এটি করার মধ্যে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের কাঠামো কীভাবে বিপর্যস্ত হয়েছে, তাহলে এবং তাদের শাস্তি যদি তখন নিশ্চিত হয়, তখন কিন্তু সত্যিকার অর্থে এই যে মানুষের যে আত্মত্যাগ যেটা ছিল তার প্রতি কিছুটা সম্মান করা হবে। তার মানে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক বা না, অন্তত পক্ষে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি সেই সত্যতা উদ্ঘাটনের জন্য দরকার আছে। আপনি খানিক আগে কিন্তু বলেছিলেন যে ফিট লিস্ট দিয়ে যে ডিসি সাহেবদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই ফিট লিস্টের ম্যাক্সিমাম ছিল বিগত আওয়ামী রিজিমের সময়কার সেই ফিট লিস্ট। এখন যেটি হচ্ছে যে আজকে কিন্তু মির্জা ফখরুল সাহেব বা বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল কিন্তু বলেছেন, গুম ও গণহত্যার সাথে যারা জড়িত তারাই কিন্তু এখন নিজ নিজ জায়গায় বহাল রয়েছেন, অর্থাৎ প্রশাসন বলি, এটা বলি, সেটা বলি। তাহলে তাদেরকে ওই পদে রেখে আপনারা কি নির্বাচনে যেতে পারবেন কিনা, বা অন্তর্বর্তীকালীন সরকারের সে নির্বাচন করা ঠিক হবে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার তো মূলত এই দায়িত্বটি নিয়েছে। তারা কি, আপনি বলেন যে তারা ওই বিগত স্বৈরাচারী সরকারের কফিনকে তারা বহন করে পারবেন? কারণ হচ্ছে যে এই যে পচা গলা যে প্রশাসনের যে ব্যবস্থাটা, আপনারা জানেন যে যাদেরকে সচিব পদে এখনও পর্যন্ত তাদের অনেককে আমরা বহাল দেখি, আপনি যদি তাদের সাম্প্রতিককালের কর্মকাণ্ডের সাথে আপনি একটু নিজেকে সম্পৃক্ত করে দেখেন, তাহলে দেখবেন খেয়াল করে যে যখন দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চলছিল সেই জুলাই আগস্টে, যখন প্রতিদিন দেশের বিক্ষুব্ধ লক্ষ লক্ষ মানুষ রাজপথে এসে সরকারের পদত্যাগের দাবিতে রাজপথকে উদ্বেলিত করেছিল, আন্দোলন যখন তুঙ্গে উঠেছিল, তখনও কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকে কেউ একজন কিন্তু তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে একটা কথাও কিন্তু বলেননি। অথচ ওদেরকে কিন্তু আমরা মাঠে কখনো যে দেখিনি তা কিন্তু না। আপনি খেয়াল করে দেখবেন যে বরিশালে ওই সিটি কর্পোরেশনের ছোট্ট একটা ঘটনার প্রেক্ষিতে ওখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেনস্থা হয়েছেন, তার জন্য পুরো অ্যাসোসিয়েশন কিন্তু মাঠে নেমে গিয়েছিল। এদেরকে কিন্তু আমরা জনতার মঞ্চেও আসতে দেখেছি আমরা। অথচ রাষ্ট্রের এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে যখন রাষ্ট্র ব্যবস্থাটা পরিপূর্ণ একটা স্বৈরাচারের বিরুদ্ধে সবাই যেখানে ঐক্যবদ্ধ, সেখানে এদেরকে কিন্তু আমরা একটা টু শব্দ করতে দেখিনি। তারা একটা প্রতিবাদ আজ পর্যন্ত কিন্তু তারা কেউ করেননি যে সেই সময়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের একটা অবস্থান রয়েছে। এখন তাদেরকে প্রশাসনের শীর্ষে রেখে, কারণ আপনি দেখেন খেয়াল করে এখন কিন্তু রাষ্ট্রের কাছে কিন্তু কাজের অধিক্ষেত্র কিন্তু অনেকটা কম, কারণ এখন কিন্তু দেখবেন যে আইন বিভাগ নেই, তাদের ওই জায়গায় কোনো কাজ করতে হচ্ছে না। বিচার বিভাগের কাছে কিন্তু খুব জরুরি কোনো ইস্যু আছে কিনা সেটাও কিন্তু এখন নয়। একটা জায়গায় আছে নির্বাহী বিভাগ। তো এই নির্বাহী বিভাগকে পরিচালনা করছেন যে ব্যক্তিগুলো, সেই নির্বাহী বিভাগের নির্বাহী কর্মকাণ্ড যারা পরিচালনা করেন, তারা কিন্তু এই আগের ধারাবাহিকতার যে সমস্ত দুষ্টচক্র যারা আমাদের দেশে এই সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ে যতগুলো দুর্নীতি হয়েছে সেগুলোর প্রত্যেকের পৃষ্ঠপোষকতা করেছেন। তারা আমাদের এই সমস্ত তথাকথিত মেগা প্রকল্পের যে অর্থের যে বাহুল্যটি, সেটা কিন্তু তারা অনুমোদন করেছেন। একটা প্রকল্প ব্যয়কে 3 থেকে 4 গুণ বাড়িয়ে দিয়েছেন। পদ্মা সেতুর সাথে রেল সংযোগ কেন হবে সেটা যৌক্তিকতা তারা প্রশ্ন করেননি। রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে ভারতের সমমানের একটা প্রকল্পের থেকে 3 গুণ বেশি অর্থের বিনিময়ে এটা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটার প্রতিবাদ এরা করেননি। কর্ণফুলী টানেল আমার দেশের মানুষের কাজে কী কাজে আসবে, সাধারণ মানুষের জনকল্যাণের কতটুকু অবদান রাখবে, তা করেননি। মেগা প্রকল্পের এই কাজগুলোকে তারা কিন্তু ত্বরান্বিত করেছেন। তারা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে এই সমস্ত ফাইল নোটগুলো উপস্থাপনা করেছেন, মন্ত্রিপরিষদ সেটাকে অনুমোদন করেছেন। এটার একটা অংশীদার হয়েছেন। তারা ইন্ডিমেনিটি নিয়েছেন বিদ্যুতের, এই তথাকথিত বিদ্যুতের যে সংস্কার করার নামে তারা বলেছেন যে কুইক রেন্টালের ব্যবস্থার মধ্যে গেছেন। তারা একই সাথে ক্যাপাসিটি চার্জকে বলবৎ করেছেন। তার নামে 1 লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে যাওয়ার পথ করে দিয়েছেন। এত সমস্ত কিছু করার মধ্যে দিয়ে তারা যারা এটার অংশ,
সেখানে শুধুমাত্র তথাকথিত জনপ্রতিনিধি বা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা সরে যাবেন, আর এরা বহাল তবিতে থাকবে, এটি কিন্তু দেশের জনমানুষের প্রত্যাশার সাথে মোটেও যায়। আমি একটা কথা একটু বলতে চাই, যেহেতু আপনি বিদ্যুতের কথা বললেন, এখন অনেক অভিযোগ দেখা যাচ্ছে যে প্রিপেইড মিটার যেটি বসানো হয়েছে, লাইটও জ্বলছে না, বাতিও চলছে না, কিন্তু মিটার ঘুরছে। সুতরাং আবার মিটারের মধ্যে টাকা ঢোকানোর সাথে সাথে আপনি 1000 টাকা ঢুকলেন, সাথে সাথে 200 টাকা কেটে যাচ্ছে। তো এই যে তেলস্মিতি কারবার, সেটা যেমন মানুষের এই প্রশ্নটি আছে যে তারা সবাই বলছে যে আমি কি বিদ্যুতের বিল একদিনও বন্ধ দিইনি, এমন তো হয়নি, আমার তো বিদ্যুতের বিল বকেয়া নেই, তাহলে বিদ্যুৎ বিভাগের টাকার বকেয়া থাকবে কেন? তারা কেন ঋণগ্রস্ত হবেন? আমার কাছ থেকে বিল নিতে তো ওনারা ছাড় দেননি, আমি তো বিল নিয়মিত পরিশোধ করেছি, তাহলে তারা ঋণগ্রস্ত বা তারা দায়গ্রস্ত হবেন কেন? মানুষের প্রশ্নটি রয়েছে। নিশ্চয়ই আরো অনেক কথা এখানে আছে। আপনি ট্রানজিট ট্রান্সশিপমেন্টের কথা যদি ধরেন, আমাদের যে অসম চুক্তিগুলি, সেই চুক্তির কথা ধরেন, সেইগুলি তো আসলে অনেক অনেক বড় ইতিহাস। আমরা এগুলো বলতে গেলে তো অনেক কথাই আসবে, কারণ আমাদের রাষ্ট্রের যে সমস্ত স্বার্থ রক্ষার যে জায়গাগুলো ছিল, সেই জায়গাতে আমাদের এই সমস্ত আমলারা কি সত্যি সত্যি রাষ্ট্রের স্বার্থকে সংরক্ষণ করতে পেরেছে? কোন জায়গাতে আপনি বলেন যে আমাদের সিচুয়েশনটা উইন উইন? কোন জায়গাতে? আমরা যদি বলি যে আমাদের দেশের ভেতর দিয়ে আমরা তো তাদেরকে যত রকমের ট্রানজিট বলি, জলসীমার, আমরা আকাশ সীমার এবং একই সাথে স্থলসীমার, কিন্তু আমরা কি বাংলাদেশ থেকে নেপালে বা ভুটানে যাওয়ার কোনো রাস্তা বের করতে পেরেছি? আমরা তাদেরকে এতগুলো সুযোগ সুবিধা দেওয়ার পর আমাদের অভিন্ন নদীগুলো নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, সেখানে কি কোনো সমাধান আনতে পেরেছি? আমরা তিস্তার পানি বণ্টনের কোনো চুক্তিকে আমরা তাদের সাথে করতে পেরেছি? এই জায়গাগুলোতে আপনি জয়েন্ট রিভার কমিশন কি সত্যি সত্যি আমাদের জন্য সত্যি অভিন্ন নদীগুলোর জন্য কি কোনো ব্যবস্থাপনা করতে পেরেছেন? তো এই জায়গাগুলোতে আমি আমার আমলাতন্ত্রকে প্রশ্ন করতে পারবো না, এবং তাদের জবাবদিহিতা কেন থাকবে না এই জায়গাগুলো? আসলে আমি ভেবেছিলাম আপনি শুধুমাত্র চিকিৎসার সাথে সম্পৃক্ত, আসলে আপনি বেশ অনেক বিশেষ সমৃদ্ধ। আমি একটু ফিরে যেতে চাই। আমরা সমুদ্র জয় করেছিলাম, ব্লু ইকোনমি নাকি আমাদের আসবে, এই ব্লু ইকোনমি দিয়ে বাংলাদেশ উন্নতির শিখরে চলে যাবে। কোথায় সেই ব্লু ইকোনমি, কোথায় সেই সমুদ্র জয়? দেখুন, বাংলাদেশের যে একটা সমুদ্র সীমা রয়েছে, এই কথাই কিন্তু আমাদের দেশের মানুষকে কোনো বুঝতে দেওয়া হয়নি। আপনি যদি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব দেশের মেধাবী ছাত্রদের নিয়ে হিজবুল বাহারে কিন্তু তিনি তাদেরকে সমুদ্রে নিয়ে গেছিলেন শুধু একটি জিনিস দেখাবার জন্য, যে তোমরা যে ভূখণ্ডকে দেখো সেটি কিন্তু বাংলাদেশ নয়, ভূখণ্ডের বাইরেও আমাদের জলসীমা রয়েছে, এটা বাংলাদেশ। এই জলসীমার মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে। এই সম্ভাবনাকে উদ্ঘাটন করবার মতো তখন হয়তো আমাদের সেই প্রযুক্তিগত সুযোগ সুবিধা হয়তো ছিল না, কিন্তু এই দূরদৃষ্টি কিন্তু তিনি প্রথিত করেছেন পরের প্রজন্মের জন্য, যে যারা মেধাবী সেই ছেলেগুলো রয়েছে, ছেলে মেয়েগুলো যারা রয়েছে, তারা মেধাবী ছাত্রছাত্রীরা ছিল, তারা কিন্তু বাংলাদেশের ওই বৃহত্তর সীমানা কিন্তু তারা দেখে এসেছে। তো ফলে আজকে আমরা সমুদ্র জয়ের যে কথাটি বলেছি, তার বিপরীতে আপনি তো দেখেছেন যে সমুদ্র জয় তো দূরে থাকুক, সেন্ট মার্টিনসের চারদিকে মায়ানমারের নৌ অবরোধ হতেও আমরা দেখেছি আর কি। তো সুতরাং সমুদ্র জয় কতটা হয়েছে সেই প্রশ্ন অনেক বড় করে আমরা দেখেছি সমুদ্র জয়কে উদযাপন করা হয়েছে, এবং উদযাপন করা হয়েছে। শুধু তাই না, আমরা যে সমস্ত সম্ভাবনাময় ব্লকের কথা বলেছিলাম, যে জায়গা থেকে আমরা গ্যাস কিংবা তেল উত্তোলন করতে পারবো, আমাদের মৎস্য ভাণ্ডার, সমুদ্রে আরও অসংখ্য সমুদ্র সম্পদ রয়েছে, সেগুলোকে আহরণ করতে পারবো, দেশের ইকোনমিতে তার একটা কন্ট্রিবিউশন থাকবে। আনফর্চুনেটলি আমরা তো তার কোনোটাই দেখতে পাইনি এখনো পর্যন্ত। আপনার তেল গ্যাসের প্রসঙ্গ করলেন, সে কারণেই বলতে হয়, আমরা দেখেছি আমাদের উপদেষ্টা মহোদয় তিনি বলেছিলেন যে একবার যে এলএনজি ইম্পোর্ট করা হয়, সেটা দিয়ে কিন্তু 3টি কূপ খনন করলেই কিন্তু এর চেয়ে বেশি উপার্জন আমরা মানে তেল বা গ্যাস আমরা নিয়ে আসতে পারি। সুতরাং নানা রকমভাবে এই অনৈতিকতা কিন্তু আমরা নানা সময় দেখেছি। হয়তো আলোচনাটাকে অন্যদিকে যাবে। আপনি সংস্কারের কথা ছিলেন, আমাদের 31 দফা যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে কথাগুলো রয়েছে, আমরা সেই কথাতে হয়তো আমাদের আসতে হবে। কিন্তু এই জায়গায় যদি একটু কথা বলি, গত কয়েক বছরে যদি আপনি বলেন, বাপেক্স কি নতুন করে কোনো আমাদের গ্যাস ক্ষেত্র কিংবা তেল ক্ষেত্র আবিষ্কারের কোনো চেষ্টা করেছে? সেই আবিষ্কারের জায়গাটিকে বাদ রেখে আমরা মানে ব্যক্তিগত লাভের জায়গায় এলএনজি টার্মিনালস, এলএনজি ইম্পোর্ট করা এবং আমাদের গ্যাস পাইপলাইনগুলোতে আবার এলএনজিকে গ্যাসে কনভার্ট করে সেই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ করে আমার বিদ্যুৎ ব্যবস্থাকে সচল রাখার যে আত্মঘাতী যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, সেগুলোর ফলভোক্ত দেশ হিসাবে দেশের মানুষকে সেগুলো ধীরে ধীরে কিন্তু মানুষ এখন জানতে পারছে যে বলা হচ্ছিল মেট্রো রেল চালু করতে আরও 1 বছর সময় লাগবে, কত 300 কোটি টাকার মতো লাগবে। আমরা দেখি 30-40 কোটি টাকায় সেটি চালু হয়ে গিয়েছে এবং নানা রকমভাবে এই আলোচনা আসলে দীর্ঘ আলোচনা। আমরা আসলে আপনি ঠিকই বলেছেন, 31 দফায় চলে আসি। মূল আলোচনা কিন্তু আপনার সাথে 31 দফা নেই, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার মধ্যে আপনারা উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছেন, পরপর 2টা প্রধানমন্ত্রী না থাকার কথা আপনারা বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে আপোষ নয় এটি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন। এক এক করে কি জানাবেন এই 31 দফা নিয়ে আসলে আপনাদের বিশ্লেষণ কি, এবং এটি কি জনগণের কাছে আপনারা পৌঁছাতে পারছেন কিনা? হ্যাঁ, আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 31 দফা যখন গত বছর যখন এটিকে আনুষ্ঠানিকভাবে
অবমুক্ত করা হয়েছিল জুলাই 2023 সালে, তার আগে একবার হয়েছিল ডিসেম্বর 2022 সালে। আমরা সে জায়গা থেকে সংক্ষিপ্ত পরিসরে 27 দফার কথা বলেছিলাম। পরবর্তী পর্যায়ে সমমনা দলগুলো তাদের কিছু অবজারভেশন বলার প্রেক্ষিতে 27কে পরে 31-এ রূপান্তরণ করা হয় এবং 31 দফাকে আমরা মনে করি যে বিএনপি এবং তার সাথে সাম্প্রতিক আন্দোলনে যে সমস্ত সম্ভাবনা দল আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা কমন দাবি এখন যে তারা 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে কাঠামো যেটা আছে সেটাকে তারা তাদের কর্মসূচি হিসেবে গ্রহণ করছে। এটা কোনো দাবি না, বলতে পারেন এটা একটা কর্মসূচি। এখানে যে এটা হলো কি যে সংসদের উচ্চকক্ষ বলে অনেকের কাছে মনে হয় যে বোধহয় এটা উচ্চ নিচুর কিছু আছে, বিষয়টা এরকম। সেটা হচ্ছে যে আইনসভার উচ্চকক্ষ। আপনারা জানেন যে পৃথিবীর বহু দেশে এটি রয়েছে, ভারতেও রয়েছে, এটা ব্রিটেনে রয়েছে, এটা আমেরিকাতেও রয়েছে। সাধারণ উদ্দেশ্যটা হচ্ছে যে সাধারণ প্রক্রিয়াতে যারা রাজনীতিতে অংশ নিতে পারেন না কিন্তু রাজনৈতিকভাবে তাদের মতাদর্শ রয়েছে, দেশের উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করার ক্ষমতা রয়েছে, এইরকম বুদ্ধিজীবী, পেশাজীবী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, রাষ্ট্রচিন্তার অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছেন সরকারি বা বেসরকারি পর্যায়ে অভিজ্ঞতা সম্পন্ন, তাদেরকে কিভাবে এই রাষ্ট্রের যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে আইনসভার যে কাজটি মূলত সেখানে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান 31 দফা এই রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচির কথা ঘোষণা করেছেন। এখানে ওই ব্যক্তিগুলো যারা আসবেন সংসদের উচ্চকক্ষে, তারা যাদের কথা বললাম যে ওই শ্রেণী বিভাগ থেকে তারা আসবেন এবং তারা আইন প্রণয়নের ক্ষেত্রে এবং রাষ্ট্রের আগামী দিনে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তাদের যেন অবদানটি রাখতে পারেন, যেটা বর্তমান নির্বাচন ব্যবস্থার মধ্যে খুবই সীমিত, সেই উদ্দেশ্যে কিন্তু সেই কক্ষের একটা সংসদের পার্লামেন্টের উচ্চকক্ষর প্রস্তাবনা করা হয়েছে। আরেকটা যেটা বলা হচ্ছে যে বরাবরই আমরা বলি যে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার একটা প্রবণতা রয়েছে। আমরা আলোচনা করব। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতে গিয়ে আমাদের রাষ্ট্র মেরামতের কথা চলে আসলো এবং 31 দফা যেটি বিএনপি তাদের গত কিছুদিন আগে লঞ্চিং করেছে সে বিষয়ে কথা বলছিলাম। উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার কথা আপনি বলছিলেন এবং একই সাথে পরপর 2 টার্ম প্রধানমন্ত্রী না থাকা, দুর্নীতির কথা, বাকি বিষয়গুলো বিশ্লেষণ করবেন কিনা? আসলে হয়েছে কি 31 দফার মধ্যে কিন্তু আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর মেরামতের কথা বলা হচ্ছে। এর মধ্যে কিন্তু দেখুন খেয়াল করে মোটা দাগে কয়েকটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে কিছু কিছু আছে যেটা সাংবিধানিক পরিবর্তনের জায়গা যেটা আছে, যে সাংবিধানিক যে পরিবর্তন বা মেরামত যেটা দরকার সেটা হচ্ছে যে উচ্চকক্ষ প্রবর্তন করা, একবার পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার ব্যবস্থা করা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা, যাতে কেউ যেন একবারে একক ক্ষমতার অধিকারী কেউ যেন হয়, এগুলো সাংবিধানিক কিছু বিষয় রয়েছে। এর পাশাপাশি রয়েছে কিছু কল্যাণমুখী কাজ, যেটা যে কল্যাণমুখী কাজের মধ্যে যেমন মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীন কীভাবে করা হবে, কৃষি বিমা কীভাবে চালু করে একজন কৃষকের তার কৃষি পণ্যের সুরক্ষা কীভাবে দেওয়া যাবে, নারীর ক্ষমতায়ন কী করে করা যাবে, পরিবেশকে কীভাবে রক্ষা করা যাবে, তেল গ্যাসের যেটির কথা আমরা একটু আগে বলছিলাম যে আরও নতুন করে অধিক ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে আমাদের তেলের নির্ভরশীলতা কী করে আমরা কমাতে পারবো, বেকার সমস্যার দূর কীভাবে করা যাবে, আরও বেশি করে বৈদেশিক বিনিয়োগের পাশাপাশি আমাদের নিজেদের পণ্য কীভাবে বিদেশে রপ্তানির মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে আরও বেশি, এবং আমাদের আমদানি নির্ভরতা কীভাবে কমাবো, সেটা একটা সেক্টর রয়েছে। আরেকটা রয়েছে ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে, যেমন যে পাচার যেগুলো হয়ে গেছে সেটাকে কীভাবে ফেরত আনা যাবে তার একটা ব্যবস্থা করা, ব্যাংকিং ব্যবস্থাকে একটা খাতে আনা, যেমন আপনারা জানেন যে ব্যাংক ব্যবস্থাটা লুটপাট হয়ে কোন জায়গায় চলে গেছে এটা আমরা জানি। ঠিক সেরকমভাবে আমাদের কর ব্যবস্থাপনাকে ঠিক করা, যে গার্মেন্টস শিল্পের সাথে যারা সংযুক্ত, যারা লেদার শিল্পের সাথে যারা সংযুক্ত রয়েছেন এবং একই রকমভাবে ওষুধ শিল্পের সাথে যারা সংযুক্ত রয়েছেন, তাদের কিভাবে তাদের ব্যবসা পরিবেশটাকে আরও বেশি জনবান্ধব রাখা যায়, মানুষের কল্যাণে কীভাবে নেওয়া যায়, সেটা এইরকম কয়েকটা ভাগে ভাগ করে কিন্তু এই 31 দফাকে বিভাজন আপনি করতে পারবেন যদি 31 দফা সবগুলোকে দেখেন। এর পাশাপাশি আরও কয়েকটা জায়গা রয়েছে 31 দফার ভেতরে, সেটা হচ্ছে যেমন আপনি বলছেন যে দুর্নীতিকে প্রতিরোধ করবার জন্য জিরো টলারেন্সের যে জায়গাটা আছে সেখানে কিন্তু জবাবদিহিতা যদি আপনি প্রত্যক্ষভাবে নিশ্চিত করতে পারেন, সেজন্য প্রশাসনিক সংস্কার কমিশনের কথা বলা হয়েছে। যে বর্তমানে যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু দুর্নীতিগ্রস্ত হওয়ার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে, কারণ এই প্রশাসকের ভেতরে কেন যেন একটা শাসন করবার একটা প্রবণতা থাকে। আমরা কিন্তু কখনো বলছি না যে সেবক, আমরা কিন্তু আমাদের রাষ্ট্রে যাদেরকে নির্বাহী ক্ষমতার জায়গাতে নিয়ে গেছি তাদেরকে আমরা শাসক বলছি। তো একটা স্বাধীন দেশে আমরা কেউ রাজা কেউ প্রজা, যে এখানে শাসনের একটা অনুভূতি থাকবে। এখানে যারা নির্বাহী বিভাগের সঙ্গে থাকবেন তাদের জনগণের সেবা করার মানসিকতার জায়গাতে নিয়ে যেতে হবে, যে তারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পেয়ে জনগণকে সেবা দেওয়ার জন্য তারা ওই জায়গাতে গেছে, শাসন করবার জন্য নয়। সেটা একটা জায়গা রয়েছে।
আপনি দেখবেন যে আমাদের সংবিধানে ন্যায়পালের একটা প্রবিধান রয়েছে, কিন্তু এটা কিন্তু কখনো বাস্তবায়ন করিনি। আমরা কিন্তু এই জায়গায় বলেছি যে জায়গায় একজন সংক্ষুব্ধ মানুষ কোনো ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে তার সর্বোচ্চ চেষ্টার পরে যখন সে প্রতিকার পাবে না, ন্যায়পাল রাষ্ট্রের ওই জায়গাতে কোনো একটা ইস্যুকে তুলে এনে সেই ব্যক্তির বা সেই প্রতিষ্ঠানের যে সংক্ষুব্ধ অভিযোগটি যেটি আছে সেটা নিষ্পত্তি তারা কিন্তু করতে পারবে। ফলে দুর্নীতির ক্ষেত্রে এরকম চেক অ্যান্ড ব্যালেন্সের অসংখ্য জায়গা রাখা হয়েছে। এমনকি আপনাদের সংবাদপত্রের ক্ষেত্রে যেটা হয়েছে যে মিডিয়া কমিশন তৈরি করা হবে যাতে করে স্বাধীনভাবে আপনারা যেন আপনার নিজের মতামত প্রকাশ করতে পারেন। আপনি কারোর সমালোচনা করার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারাবরণ করবেন, এরকম পরিবেশ কিন্তু 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে নিশ্চিন্ত করে দেওয়া। আপনারা যদি কখনো জনগণ ক্ষমতা না আসে কোনো মিডিয়ার বন্ধ করবেন না? মিডিয়া বন্ধ করার প্রশ্ন তো নয়, বরং আমরা মনে করব যে আরও যদি কেউ মনে করে যে নতুন করে তারা মিডিয়াতে আসতে চায়, আরও জনবান্ধব কর্মসূচি নিয়ে বিভিন্ন রকম মিডিয়া, তো আপনি দেখবেন যে পৃথিবীব্যাপী কিন্তু মিডিয়া এমন একটা জায়গাতে গেছে, এটা কিন্তু আর শুধুমাত্র আমরা যেরকম একটা স্টুডিও ভিত্তিক একটা মিডিয়ার নিয়ন্ত্রণ করি বা ব্যবস্থাপনা রাখি এরকম না। আপনি দেখবেন যে এখন প্যারালাল মিডিয়া যেগুলো তৈরি হয়েছে, আমরা যেগুলোকে অনানুষ্ঠানিক মিডিয়া বলি, যেগুলো সামাজিক গণমাধ্যম যেটাকে বলছি, যেটাকে যেভাবে আপনি বলেন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, সেই জায়গাটাও কিন্তু মিডিয়ার একটা জগৎ তৈরি করেছে তাদের জন্য। তো সেখানেও অনেকের জনপ্রিয়তা আছে, যেটা একটা চ্যানেলের চাইতে তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেশি। ফলে এটা তো সংকুচিত করবার কোনো প্রশ্নই তো নেই, বরং অবারিত সমালোচনার দ্বারটি উন্মুক্ত থাকবে, কারণ জবাবদিহিতা ছাড়া কোনো একটা রাষ্ট্র তার সামনের দিকে যেতে পারে না। এবং আরেকটা জিনিস কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু ইনক্লুশনের 31 দফা কিন্তু ইনক্লুশনের কথা বলেছে, অর্থাৎ আপনি যখন একটা দল ক্ষমতায় চলে গেলে যেটা মনে হয় যারা নির্বাচনে যারা 149, 151 এই দুই সংখ্যার কিন্তু বিরাট বড় একটা তাৎপর্য হয়ে দাঁড়ায়। 151 মানে সে সব, আর 149 মানে সে পরাজিত। এই ধারণাটি এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে সংস্কারের কথা যেটা জনাব তারেক রহমান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটা উনি অবমুক্ত করেছেন, সেটির ভেতর দিয়ে কিন্তু এই কথাগুলো কিন্তু তার প্রত্যয় হিসেবে কিন্তু উনি ব্যক্ত করেছেন। সেটা কিভাবে কমবে, মানে আপনার যিনি কারণ আমাদের দেশে আমরা দেখি উইনার্স ওয়ান্টস টু টেক অল, সব তারা নিয়ে নিতে চায়। এটা তো আপনারা দেখেছেন। তো এখন এই জিনিসটাতে যদি আপনি এমনভাবে ব্যবস্থাপনাটা আনতে পারেন যে যার কাজ সেটি তিনি করবেন। এই যে অল বলতে গিয়ে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হলো যে সংসদ সদস্যদের মানে অর্থ প্রাচুর্য, এটি কিন্তু আপনাদের লক্ষ্যের জায়গা দাঁড়ায়। অর্থাৎ একজন সংসদ সদস্যের বাড়ি গাড়ি কতগুলো আছে, উনি আইন প্রণয়নের ক্ষেত্রে কতটুকু অবদান রেখেছেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় তার অবদান কতটুকু, এই হিসাব কিন্তু আমরা করিনি। আমরা বরং দেখি যে তার হলফনামা আমাদের কাছে প্রধান আলোচ্য বিষয়। আপনি নিশ্চিত থাকতে পারেন যে রাষ্ট্র কাঠামো মেরামতের ব্যবস্থাপনায় তার ব্যক্তিগত মূল্যায়নটা ওই তার হলফনামার হিসাবে তো একটা তার অবমূল্যায়নের জায়গা হবে, বরং সে সংসদে তার পার্টিসিপেশন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন কতটুকু আছে, এটি কিন্তু মূল্যায়নের মূল জায়গা হবে। আমরা দেখছি জনাব তারেক রহমান তার বক্তব্যের মধ্যে বা আপনাদের 31 দফার কোথাও না কোথাও হয়তো উল্লেখ আছে যে একটা জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছে, সেটা কিভাবে সেই প্ল্যানটা হচ্ছে? জাতীয় সরকার কিন্তু দফার অংশ নয়। জাতীয় দফা হচ্ছে যে ভূমিকাটু রয়েছে, আপনি যদি 31 দফার প্রথম অংশটুকু পড়েন তাহলে ওখানে বলা আছে যে এটা আপনি তো এগুলো বলছেন যে এগুলো পরিবর্তন আপনি করবেন, কিভাবে করবেন, একটা কনসেনসাসের দরকার আছে, একটা জাতীয় পর্যায়ের একটা ঐক্যমত ছাড়া আপনি তো করতে পারবেন না। তাহলে সেখানে বলা হচ্ছে যে যারা এই কনসেপ্টটিকে বিশ্বাস করে, সেই মতাদর্শের সবাই তাদের সমন্বয়ে একটা জাতীয় সরকার হবে, নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তাতে কিচ্ছু আসে যায় না। যারা এই অংশীজন ছিল এই 31 দফা কর্মসূচিকে বাস্তবায়নের জন্য রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন, তাদের সবার সমন্বয়ে যে সরকার হবে সেটি হচ্ছে জাতীয় সরকার। এবং এই জাতীয় সরকারের মানে প্রকল্পই হচ্ছে বা জাতীয় সরকারের কমিটমেন্টটি বা অঙ্গীকারই হচ্ছে কিন্তু এই 31 দফা বাস্তবায়ন করা। কিন্তু এখন মাঝে মধ্যে যদিও কিছুটা কমেছে, কারণ আপনাদের নেতৃস্থান বিশেষ করে মিস্টার তারেক রহমান তিনি কিন্তু লন্ডন থেকেও কিন্তু সব পরিচালনা করছেন, দেখভাল করছেন, ভিডিও কনফারেন্স করছেন, জেলায় জেলায় নানা রকম মেসেজ দিচ্ছেন। আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি, তিনি যখন চাঁপাইনবাবগঞ্জের সাথে কথা বলছেন তিনি বলছেন সেখানকার ল্যাংরা আম বা অমুক আম কীভাবে কী হয়। দ্যাট মিনস হি নোজ এভরিথিং, কোথায় কোন আনাচে কানাচে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তার কাছে খোঁজ খবর আছে। সুতরাং বিএনপি নেতাকর্মীরা কেউ যদি মনে করে থাকে যে মিস্টার তারেক রহমানের কাছে কোনো খোঁজ খবর নেই, তারা দূরের থেকে ভুল করবে। কিন্তু একটা জায়গায় প্রশ্নটি কেমন হয় আমি জানি না, যে কিছু কিছু অভিযোগ দেখা গিয়েছে যে এই আওয়ামী রিজমের পরিবর্তনের পরপর 5ই আগস্টের পরপর কোথাও কোথাও খুব ক্ষুদ্র একটা অংশ, তবু এটি তো বিএনপির জন্য অসম্মানজনক যে এটা তারা একটু দখলদারিত্ব করা, ঘাট দখল করা, এই করা সে করা করেছে। এটি নিয়ে আপনাদের কোনো রকম বিশ্লেষণ আছে? বিশ্লেষণ তো অবশ্যই আছে, এটা অস্বীকার করবার কিছু নেই যে বিচ্ছিন্ন কিছু ঘটনা যে ঘটেনি তা নয়, নিশ্চয়ই ঘটেছে।
আমি আপনার প্রথম অংশটুকুর ক্ষেত্রে যাই আর কি, সেটা একটু বললে বোধহয় এই উত্তরটা সোজা হবে। সেটা হচ্ছে জনাব তারেক রহমান এখান থেকে ৬,০০০ মাইল বা ৮,০০০ কিলোমিটার দূরে হয়তো আছেন, ঠিক আছে। আপনি দেখবেন খেয়াল করে উনি যখন কলারোয়াতে উনি যখন বক্তৃতা দেন জনগণের সামনে, তখন কিন্তু উনি বলেন যে আপনারা যে মাটির টালি তৈরি করছেন সেটা বিদেশে এক্সপোর্ট করার সম্ভাবনা, আপনি জানেন ইটালিতে আপনারা পাঠান, এটার অধিক্ষেত্র বাড়াতে হবে। উনি যখন কিশোরগঞ্জের কোনো জনসভায় যান, তো উনি কিন্তু বলেন যে অষ্টগ্রামের পনির শুধু বাংলাদেশে থাকবে কেন, এটা আপনারা কেন দেশের বাইরে পাঠাতে পারবেন না, বিদেশি তো পনির একটা উল্লেখযোগ্য একটা খাদ্যপণ্য, হাওর এলাকাকে আমরা পর্যটনের অধিক্ষেত্র কেন বানাতে পারবো না। উনি যখন সিরাজগঞ্জে যখন বক্তৃতা দেন, উনি তখন বলেন যে এখানকার তাঁত শিল্পের উন্নয়ন কেন হবে না। ঠিক একই রকমভাবে উনি যখন জেনে দেয় যান, তখন কিন্তু ওখানকার মানুষের সাথে নিজেকে ইনভলভ করে কথা বলেন। এটার মাধ্যমে যেটা বলার মেসেজটা আপনাকে যেটা দিতে চাই, কেউ যেন মনে না করে যে উনি অনেক দূরে আছেন, উনি কিছু জানেন না। দেখবেন খেয়াল করে অভিযোগের ব্যাপারটা জনসমক্ষে আসবার আগে দল কিন্তু শুধু তাকে বহিষ্কার করেনি, তার বিরুদ্ধে বলেছে দল নিজে মামলা দিয়েছে তার বিরুদ্ধে। আপনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঠিক এইরকম কোনো সংস্কৃতির চর্চা কিন্তু কোথাও ছিল বলে আমার মনে হয় না। এবং এক্ষেত্রে ওনার পরিষ্কার কথা, এটা উনি লোক দেখানোর জন্য করছেন না, এটি উনি মিন করছেন এবং এটা ভবিষ্যতে এটা থাকবে। এটা আজকের দিনের বলে না, যদি কখনো বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব যদি কখনো পায়, তাহলে কিন্তু দেখবেন যে এই শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে এই টলারেন্সের জায়গা থেকে অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না। তার মানে এখন যেসব ঘটছে সেগুলি তো প্রতিরোধ করবে এবং ভবিষ্যতেও নিশ্চয়ই একই ধরনের প্রশ্নই ওঠে না, একই ধরনের কর্মপন্থার মধ্যে আপনারা থাকবেন। আমরা একটা বিষয় আমার কাছে একটু আশ্চর্য লাগছে, আপনি চিকিৎসক, আপনি একটা বড় মেডিকেল কলেজের নেতৃত্ব প্রদান করেছেন, আপনি সেখানকার বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজ সেটার প্রতিষ্ঠাতা হিসেবে আপনি কাজ করেছেন, কিন্তু চিকিৎসা পেশার পাশাপাশি আপনি কিভাবে রাজনীতির সাথে আপনাকে সম্পৃক্ত করেন? এবং আমি দেখলাম আলোচনার মধ্যে এমন কোনো পয়েন্ট নেই যে বিষয়গুলো আপনি চুলচেরা বলতে পারেননি, সবই তো আপনি জানছেন, বলছেন, কিভাবে সম্পৃক্ত? এটা ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হলো কি, আমি মনে করি যে রাজনীতির মাধ্যমে একটা রাষ্ট্রকে সঠিক পথে আনবার ক্ষেত্রে আমার সমাজের প্রত্যেকটা পেশার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের দায়িত্ব পালন করাটা অপরিহার্য হয়ে পড়েছে। আপনি হয়তো বলবেন যে রাজনীতির ভবিষ্যৎ তো খুব ভয়াবহ, আপনি রাজনীতি করলে আপনাকে গোয়েন্দা সংস্থা আপনার পিছনে দাবড়াবে, আপনার পেশা ক্ষতিগ্রস্ত হবে, আপনি পরিবার থেকে বিচ্যুত হবেন, আপনার জেলখানার ভিতরে আপনার বসবাস থাকবে। দেখেন, এত সব কিছুর পরেও কিন্তু কাউকে না কাউকে এই কাজগুলো করতে হয়। আমি হয়তো বলবেন যে আমার অবস্থানটা এই জায়গাতে কেন, আমি শিক্ষকতা করি, ফলে আমার কিন্তু প্রত্যেকটা জেনারেশনের সাথে এই যে যে কথা যাদেরকে বলছে, যারা এই সাম্প্রতিক আন্দোলনের সামনের ভাগে ছিল, যারা এই শিক্ষকতার মধ্যে থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনি এবং চিকিৎসা করার মাধ্যমে, আমি যেহেতু সার্জারি করি, আমি এক শল্য চিকিৎসক, মানুষের আস্থা অর্জনের যে জায়গাটা একজন চিকিৎসক যত সহজে করতে পারে, ফলে হয়েছে কি আমি পেশাগতভাবে মানুষের সাথে কমিউনিকেশন করার ব্যাপারটা আমার অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। তো ফলে আমি মনে করি যে সমাজের প্রত্যেকটা মানুষের কথা আমি জানি, তাদের ভেতরকার কষ্ট, তাদের উপলব্ধি, তাদের প্রত্যাশার কথা জানি। আমার তরুণ প্রজন্মের যারা ছাত্রছাত্রী যারা রয়েছেন, তারা দেশকে নিয়ে কী ভাবে সেটা আমি যেমন জানি, ঠিক তেমনি আমি তাদের সাথে বোথ হয়ে কমিউনিকেট করতে পারি। ফলে আমার কাছে মনে হচ্ছে যে আমার ভেতরে যদি এই সুযোগটি থাকে এবং সেটা যদি আমি রাজনীতির ক্ষেত্রে যদি আমি আনি, তাহলে আমার মতন যারা এখনও পর্যন্ত মনে করছে যে আমাদের রাজনীতিক অনীহা রয়েছে, বিমুখতা রয়েছে, তারা হয়তো উৎসাহিত হবেন, যারা অন্যান্য পেশার সাথে আছেন, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, তারা হয়তো মনে করবেন যে না, রাজনীতিতে এখন বোধহয় একটা সুবাতাস আনবার একটা সময় এসেছে, কন্ট্রিবিউট করার জন্য নিজকেও কিন্তু করা যায়। একবারে শেষ একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে মিস্টার তারেক রহমান তো নিশ্চয়ই নানা রকমভাবে দেশের জনগণকে নানা উৎসাহ দিচ্ছেন এবং একটা জাতীয় নির্বাচনের অপেক্ষায় বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো সেখানে রয়েছে। আপনি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হিসাবে, আমি ধরে রাখি যে মুখপাত্র হিসাবেই ধরেন মিডিয়া সেলে, এবং একই সাথে দলের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনি আপনার দলের নেতাকর্মীদের জন্য এবং দেশবাসীদের জন্য আপনার দলের পক্ষ থেকে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? দলের পক্ষ থেকে বিশ্লেষণের জায়গাটা এটা, আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে কিন্তু এখনও পর্যন্ত এই দেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভালোবাসার চোখ দিয়ে দেখে। কী জন্য? তার সততা ছিল প্রশ্নহীন, তিনি দেশপ্রেমের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ প্রমাণ দিয়েছেন, তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, এমন সময় যে করার দায়িত্বটি তার কাছে ছিল না। এবং ৭৫ সালে যে সন্ধিক্ষণের দেশের কোনো হাল ধরবার লোক ছিল না, সেই সময় দায়িত্বটি নিয়েছিলেন। তিনি গণতন্ত্রহীন একটা একদলীয় শাসন ব্যবস্থার জায়গাতে উনি বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের যেটা বটম বাস্কেট কেস বলি বাংলাদেশে যেটা বলেছিলেন, সেখান থেকে উনি বাংলাদেশকে একটা স্বনির্ভর জায়গাতে নিয়ে গেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জায়গা দিয়েছেন। যে দুটি অর্থনৈতিক যে কর্মসূচি, একটা হচ্ছে গার্মেন্টস এবং একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের কর্মসংস্থানের মাধ্যমে যে বৈদেশিক
মুদ্রার যে আহরণ যেটি হয় সেটির কিন্তু উনি সূচনাকারী ছিলেন। আপনি যদি বেগম খালেদা জিয়ার দিকে যদি তাকিয়ে দেখেন যে তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তিনি পরবর্তী পর্যায়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করেছেন। ফলে ধারাবাহিকভাবে বিএনপির রাজনীতির মধ্যে কিন্তু জনকল্যাণের কাজগুলো আছে। আপনি যদি বিপরীত দিকে, আমি বলবো না, কারোর সাথে আমি কম্পেয়ার করতে চাই না, আপনি যদি অন্য রাজনৈতিক দলগুলোর এই প্রাপ্তির কাছে যদি যেতে চান, আমি খুব দুঃখের সাথে বলবো যে সেই জায়গায় কিন্তু তাদের জায়গাগুলো কিন্তু এত উজ্জ্বল নয়। তো সে কারণে দলের নেতাকর্মী প্রত্যেকের কিন্তু এই জিনিসটা ধারণ করবার আছে। এবং দেখবেন, খেয়াল করে যে জনাব তারেক রহমান দেশে নেই ঠিকই, কিন্তু বিএনপি নামক একটি দলকে গত 17 বছরে বিভক্তি করবার হাজারো চেষ্টা তো সফল হয়নি। তো একটা দল যদি আদর্শের সাথে এতটা যদি গাঁটছাড়া তাদের বাধা না হয়, তাহলে এরকম দল কিন্তু টিকতে পারে না। বাংলাদেশে অনেক দল দেখবেন তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা একেবারে বিলীন হওয়ার পথে রয়েছে। বিএনপি কিন্তু শত নির্যাতনেও কিন্তু তার আদর্শের জায়গা থেকে বিচ্যুত হয়নি। ফলে আমার নেতাকর্মীরা যারা আছেন, যে পর্যায়ে আছেন, তাদের মধ্যে 2-1 জন হয়তো বিক্ষিপ্তভাবে কিছু কিছু কাজ যেটি দলের আদর্শের সাথে যায় না, তার সাথে হয়তো যুক্ত হয়ে পড়েছিলেন। কিন্তু মোটা দাগে জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমাদের যে আস্থা রয়েছে এবং আগামী দিনে যে ভবিষ্যৎদর্শী বাংলাদেশের কথা উনি বলেছেন, আমরা বিশ্বাস করি আমরা যদি তাকে সেই নেতৃত্বের জায়গাতে আনতে পারি, তো বাংলাদেশে একটা সত্যিকার অর্থে সুন্দর বাংলাদেশ আগামীতে দেখবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নির্মম কথাগুলো অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাইয়ের কাছ থেকে। এবং তিনি প্রত্যাশা করছেন, এবং দেশের অগণিত মানুষও কিন্তু প্রত্যাশা করছেন, যিনি মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব, তিনি দেশের হাল ধরবেন, নেতৃত্বে আসবেন এবং দেশের যে সংস্কার কাজগুলো মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান একই সাথে বেগম খালেদা জিয়া করেছিলেন, সেই বাকি সংস্কারগুলো তিনি করে দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার বাস্তবায়নের দিকে দেশে এগিয়ে যাবে, এই প্রত্যাশা করে আজকের অতিথি জনাব পাভেল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে যারা প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই রাত্রের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।